আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা আমেরিকা থেকে। তো ভিডিও শুরু করার আগে 250 বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাই সুদূর আমেরিকা থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আমেরিকা খুব ঘটা করে উদযাপন করতেছে 250 বছর পূর্তি, স্বাধীনতার 250 বছর পূর্তি আগামী 4 জুলাই। তো সেই হিসাবে অ্যাজ এ আমেরিকান হিসেবে আমিও গর্বিত, আমিও এর সাথে শরিক হতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করতেছি। তারপরে সেকেন্ড থিং, ইউএসএ, কারণ আমেরিকানরা তেমন একটা ফুটবল খেলা নিয়ে পাগল না। বর্তমানে বিশ্বকাপ চলতেছে, আমেরিকা সেকেন্ড রাউন্ডে ওঠার জন্য তাদেরকে আমাদের আরেকবার ধন্যবাদ। মানে আমেরিকা বোঝা যাইতেছে যে এবার আমেরিকার যে স্বতঃস্ফূর্ততা, মানে ফুটবলে অংশগ্রহণ নিয়ে স্টেডিয়ামের গ্যালারি এইভাবে দেখে মনে হইতেছে যে আমেরিকানরা এখন অরিজিনালি ফুটবল, কারণ ফুটবল বলতে যেটা বুঝে আমেরিকান ফুটবল ভাই আমিও বুঝি না ভাই। আমি বুঝি যে এশিয়া ও দক্ষিণ আমেরিকা যে ফুটবল, এটা নিয়ে আমিও পাগল ভাই। যদিও আমিও অন্য একটা দলের সাপোর্ট, কিন্তু ভাই এখন বর্তমানে যেহেতু আমার দল, আমার দেশ যেই দেশে থাকি আমেরিকা, তাহলে অবশ্যই আগে আমেরিকা, তারপরে যদি আমেরিকা আউট হয়ে যায় তখন পরেরটা চিন্তা ভাবনা করবো। যাই হোক, ভিডিও শুরু করার আগে আজকে টপিক ছিল আমেরিকা নিয়ে কিছু কথা বলবো। আমেরিকা নিয়ে কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো আমি মনে করি আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদের জানা দরকার। আর ভিডিও আরেকটা কথা বলে রাখি ভাই, আমি কোনো লয়ার না, আমি কোনো সলিসিটার না, আমি কোনো অ্যাডভাইজার না ভাই। আমি একজন রিটায়ার্ড পার্সন, আমেরিকায় অনেক বছর কাজ করছি ভাই, এখন আমি রিটায়ার্ড হয়ে গেছি, আর ভাই কাজকর্ম ভালো লাগে না। যা আছে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ 4টে ডাইল ভাত খাইতে পারি, অতএব এত টেনশন নাই। দেখ, সারাদিন বিভিন্ন খবর নিউজ মিডিয়া নিয়ে পড়ে থাকি, তো সময় কাটাইতে হবে, তো তাই যখন যেই নিউজটা পাই, যেটা আমি মনে করি যে আমার দেশবাসীকে, আমার বাঙালি ভাইদের জানানো উচিত, আমি মনে করি ভিডিওর মাধ্যমে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করি। ওই আগেই বলি, অনেকে বলে কি ভাই আপনি কি ইমিগ্রেশন লয়ার অমুক, না ভাই, আমি একজন সাচ্চা বাংলাদেশি দেশপ্রেমিক মানুষ। আমি যেই নিউজটা পাই এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমি লয়ারও না, আমি কোনো অ্যাডভাইজারও না, আমি সলিসিটারও না, আমি কারো অ্যাডভাইস দিই না। আমি ভাই নিজেরটা নিজেই ইমিগ্রেশনের ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা, এই কারণ বিভিন্ন সময় আত্মীয় স্বজন, বউ ছেলে মেয়ে নিয়ে ইমিগ্রেশন নিয়ে দৌড়াদৌড়ি করছি ভাইদের নিয়ে, যার কারণে আমার এক্সট্রা অভিজ্ঞতা হয়েছে, যেই কারণে আমি ইমিগ্রেশন নিয়ে দুইটা কথা বলতে পারি, কারণ আমি অনেক কিছু জানি, আমার বাস্তব অভিজ্ঞতা আছে, আর আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। যাই হোক, প্রথমে কয়েকটা শকিং নিউজ আছে। শকিং নিউজের ভিতরে হলো একটা হলো অ্যাসাইলাম নিয়ে একটা বিশাল বড় শকিং নিউজ, যেটা সুপ্রিম কোর্টে 6-3 ভোটে পাশ হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি এইটা পাশ হয়ে গেছে ট্রাম্পের পক্ষে, আমাদের যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে গেছে। সে তো শুরুতেই ধরপাকড় করতেছে, সেটা নিয়ে একটা নিউজ আছে, দুইটা বিল হয়েছে, মানে সুপ্রিম কোর্ট রুল জারি করছে। আরেকটা হয়েছে 39টা দেশের যে লিফটঅফ ছিল, টোটাল 72 না 70টা ছিল, যে ব্যান করে দিছে ইমিগ্রেন্ট ভিসা পজ করে দিছে। তার মধ্যে আমাদের বাংলাদেশও আছে। তা মাত্র 39টা দেশের পজ উঠাইছে। এটা নিয়েও একটু কিছু বিস্তারিত আলাপ করতে চাই। আর আইসের ব্যাপারে কিছু বিল পাস হয়েছে, সেটা নিয়েও। আর হলো আমেরিকান এমবেসি কিছু ভিসা নিয়ে, B1 B2 ভিসা নিয়ে কিছু সতর্কীকরণ আর কিছু নির্দেশাবলী দিয়েছে, আর নতুন একটা সিস্টেম চালু হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তা সবার আগে যেটা শুরু করি, সুপ্রিম কোর্টের আইন নিয়ে দুঃসংবাদ দিয়ে শুরু করি। যারা গ্রিন কার্ডে আছেন, মনে করেন আমেরিকায় প্রচুর লোক আছে গ্রিন কার্ডে সিটিজেন। আমেরিকায় তো দুই ধরনের, একটা হলো পার্মানেন্ট রেসিডেন্সি, আরেকটা হলো ইউএস সিটিজেন, মানে যারা ন্যাচারালাইজেশন ভাবে, আরেকটা হলো জন্মগতভাবে, যে বাই বর্ন ভাবে। এই 3 ধরনের সিটিজেন, নাগরিক আমেরিকায় বসবাস করে। তা যারা গ্রিন কার্ড, প্রচুর লোক গ্রিন কার্ড আছে। এখন গ্রিন কার্ডে হলো কি ভাই, একটা দেশে এক জায়গায় থাকতে গেলে সুবিধা অসুবিধা অনেক কিছু আছে, অনেক অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যায়। যেমন যে সুপ্রিম কোর্টে যেই কথাটা বলছে, কারণ নামে যদি কোনো এরেস্ট ওয়ারেন্ট থাকে, মনে করেন আপনার গ্রিন কার্ড আছে, আপনার নামে এরেস্ট ওয়ারেন্ট আছে, বর্তমানে এই কয়েকদিন ধরে শুরু করছে আর কি। মানে সুপ্রিম কোর্টের জাজ বলছে সারা এয়ারপোর্টেই সেকেন্ডারি ইন্সপেকশনে তাকে জিজ্ঞাসা করতে পারে, এবং ইচ্ছা করলে ওই সেকেন্ডারি ইন্সপেকশনে তাকে ডিপোর্টও করতে পারে। এটা আগে করছিল, পরে এটা আবার একটু পজ হয়ে গেছিলো, স্টপ করে দিয়েছিল এক কোর্ট। আবার সুপ্রিম কোর্ট এটার আবার নতুন করে জারি করছে না, যে যদি কারণ হবে। তবে হ্যাঁ, গ্রিন কার্ডে সবার ভয়ের কোনো কারণ হবে, আপনার নামে কোনো কেস মামলা, আপনার নামে টুকটাক ওই যে ট্রাফিক ভায়োলেশন এগুলো আছে, এটা কোনো ব্যাপার না। যদি এমন কোনো অকারেন্স, দুর্ঘটনার যদি সাথে আপনি জড়িত হয়ে যান, যার জন্য আপনি অ্যারেস্ট হয়েছেন, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, কারণ আমেরিকায় একবার অ্যারেস্ট হইলে রেস্ট অফ দ্য লাইফ ওই ওয়ারেন্টটা থেকে যাবে, ওই জিনিসটা থেকে যাবে, আপনার রেকর্ডে থেকে যাবে, ক্রিমিনাল রেকর্ডে আসবে আপনি একসময় আমেরিকায় অ্যারেস্ট হয়েছেন। তাদের জন্য একটা দুঃসংবাদ। তো যাদের অ্যারেস্ট হয়েছেন, অনেক বাংলাদেশি ভাই আছেন যারা যে কোনো কারণে হয়তো দুর্ঘটনাবশত অ্যারেস্ট হয়েছেন,
কিংবা তারা যদি গ্রিন কার্ড নিয়ে দেশের বাইরে যেতে চান, আসার সময় একটু মানে দুশ্চিন্তা আছে, সেটা একটু জেনে শুনেই তারপরে আমেরিকা থেকে যাওয়ার চেষ্টা করেন, এটা একটা। আর সেকেন্ড থিং হইলো যে বলছে পলিটিক্যাল অ্যাসাইলাম বলছে যে সাউথার্ন বর্ডারে, স্পেশালি এই আইনটা করছে সাউথার্ন বর্ডারে, সুপ্রিম কোর্টের রায় যেটা বলছে সাউথার্ন বর্ডারে। কারণ আগে যারা মেক্সিকো অবৈধভাবে আমেরিকা ঢুকতো, যারা মেক্সিকো বর্ডার দিয়ে ঢুকতো, তাদের সাধারণত, আমি সিস্টেমটার কথা বলি, সিপিপি অ্যাপে ঢুইকা করতো, অ্যাপয়েন্টমেন্ট নিত, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ও যেদিন অ্যাপয়েন্টমেন্ট পাইতো সেদিন বর্ডারে যাইতো, যেই বর্ডারে সে অ্যাপয়েন্টমেন্ট নিছে সেই বর্ডার গেটের কাছে যাইতো, বর্ডারে গেট খুলে দিলে চেকপোস্টে গেলে ওরা নাম দেখে ভিতরে নিত, অফিসে নিত, আমেরিকার ভিতরে ঢুকার পরে তারা জিজ্ঞাসাবাদ করতো, নাম অনুযায়ী নাম ডেকে জিজ্ঞাসাবাদ করতো, কী করবা, কী আসে বিষয়, কোন দেশের নাগরিক, বিস্তারিত পলিটিক্যাল অ্যাসাইলাম হলে পলিটিক্যাল অ্যাসাইলাম যাই হোক, যেটা প্রাথমিকভাবে একটা এফআইআর দাখিল করে, যেটা আমি বাংলায় বুঝি আর কি ভাই, আমি উকিলের ভাষা তো বুঝি না, আমি বাংলায় যেটা বুঝি, হয়তো এফআইআর মতো এরকম একটা কাগজ করার পরে বলে যে তুমি কোন স্টেটে যাবে। যদি বলে নিউ ইয়র্কে, তাহলে ওরা নিউ ইয়র্কের আইস অফিসে, ওই যে নিউ ইয়র্কের যে বর্ডার কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল অফিস আছে, ওই অফিসে তুমি উকিল নিয়ে যোগাযোগ করবা, কেস ফাইল করবা, তোমার পলিটিক্যাল অ্যাসাইলাম। এই ছিল সিস্টেম। কিন্তু এখন যেই নিয়মটা করছে, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে না, আমেরিকার ভিতরে না ঢুকে কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারবে না, তাকে আমেরিকায় ঢুকতে হবে। সেটা বাস্তবিক লিগ্যালভাবে আপনাকে ঢুকতে হবে। কারণ একটা লোকে যদি মানে এটা ডাইরেক্ট বলে না, যেটা আমি বুঝি, হয়তো আমার বুঝার তো ভুল হইতে পারে, ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি যতটুকু বুঝলাম সুপ্রিম কোর্টের কথা বলছে যে আমেরিকায় কেউ যদি পলিটিক্যাল অ্যাসাইলাম করতে হয়, তাকে অবশ্যই আমেরিকার ভিতরে আগে ল্যান্ডে আসতে হবে, তারপরে তাকে সে অ্যাসাইলাম করুক, যাই করুক, সে আবেদন করতে হবে। কিন্তু দেশের বাইরে, ল্যান্ডের বাইরে থেকে সে পলিটিক্যাল অ্যাসাইলাম করবে, এটা অ্যাকসেপ্টেড হবে না, এটার হবে না। তার মানে বলছে যে সাধারণত যারা ওই যে অবৈধভাবে ব্রাজিল, মেক্সিকো দিয়ে যারা আসেন, তাদের পথটা আরও মানে দুর্গম হয়ে গেল, মানে দুর্বিষহ হয়ে গেল, মানে এখন না বললে চলে। কারণ আপনি আমেরিকার ভিতরে ঢুকবেন, কারণ আপনি বর্ডার ক্রস করলে যদি ধরা পড়লে তো আপনি ইলিগেল, আর ইলিগেলকে তো সব ধরে দেশে পাঠা দিতেছে। যাই হোক, এই গেল, এইটা একটা শকিং নিউজ। আবার দেখেন আরেকটা কন্ডিশন আছে, যারা এখন ট্যুরিস্ট ভিসায়, নতুন করে ট্যুরিস্ট ভিসায় আসবেন, ট্যুরিস্ট ভিসায় আসার পরে কিন্তু ভিসার ভিতরে রেস্ট্রিকশন দিয়ে দিতেছে যে আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন, আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারবেন না, আপনি ম্যারেজ করতে পারবেন না। মানে স্টুডেন্ট ভিসায় B1 B2 ভিসায় গিয়ে আপনি অন্য কোনো স্ট্যাটাস, আপনি ভিসাটা ক্যাটাগরি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না, আপনি B1 B2তে থাকতে হবে। আপনি যাই গেছেন বিজনেসের উদ্দেশ্যে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং আমেরিকা ঘোরার জন্য, এই তিনটা কাজের জন্য আপনাকে B1 B2 ভিসা দিছে। তার মানে ওইখানেও বলে দিছে, তার মানে আপনি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম না করতে পারেন, মনে করেন আমেরিকা আপনি ঢুকার পরে যদি পলিটিক্যাল অ্যাসাইলাম না করতে পারেন, যদি অ্যাকসেপ্ট, আপনি তো ভিজিট ভিসা আছেন, এখন আপনি করবেন কি, আপনি করতে পারবেন না। তার মানে ওভারঅল আমি যেটুকু বুঝি যে পলিটিক্যাল অ্যাসাইলামের রাস্তাও বন্ধ হয়ে গেছে। মানে যারা বাংলাদেশ থেকে এখনও বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ করেন, বিভিন্নভাবে বলেন, তাদের সবাইকে বলবো যে ভাই, যারা আমেরিকা আসবেন, আসার আগে একটু চিন্তা ভাবনা করবেন। আবারও বলি ভাই, আপনার ডিসিশন আপনি নেবেন, আমার এদিকে কিছু করেন না। আমি যে বাস্তবতাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি, এই জায়গায় আমার কিছু করার নাই, আমি শুধু সচেতন করতেছি। কারণ যেভাবে টাকা পয়সা, কারণ ইটস নট ইজি টু গেট, মানে আমেরিকার ভিসা জোগাড় করা এটা ইজি না ভাই, অনেক কষ্টসাধ্য, অনেক ব্যয়বহুল। বাকিটুকু আপনারা বুঝে নেন, আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই না। যাই হোক, সেই টাকা খরচ করে যদি এখানে আইসা যদি কিছু না করতে পারেন, তাহলে এটা ওই যে বলে না, যোগফল শূন্য হয়ে যাবে আর কি। যাই হোক, এই একটা শকিং নিউজ গেল। আর 39টা কান্ট্রি, ওই যে মাঝখানে প্রথম তো 39টা কান্ট্রি দিয়েছিল, তারপরে বাড়াইটা 72টা কান্ট্রিতে চলে গেছিলো। 72টা কান্ট্রির ভিতরে আমাদের বাংলাদেশ পড়ছিল। বাংলাদেশের রিজন দেখাচ্ছে তারা মানে আমেরিকার সামাজিক মানে সামাজিক যে আছে, সুযোগ সুবিধাটা তারা বেশি ভোগ করতেছে, যার কারণে বাংলাদেশকে উঠাই দিয়েছে। তা যাই হোক, এগুলো সব পলিটিক্যাল এজেন্ডা, হয়তো যে কোনো সময় এটা কিছু হয়ে যেতে পারে। যেহেতু 39টা দেশ হয়েছে, তার মানে বাংলাদেশ হয়ে যাবে। তার মানে ইমিগ্রেন্ট ভিসা ব্যান করে নাই, ইমিগ্রেশন ভিসা পজ করেছে। এখন যারা ইন্টারভিউ দিচ্ছেন, তাদের সবাইকে কিন্তু ইন্টারভিউতে অ্যাপ্রুভ হওয়ার পরে বলে দিতেছে যে পজ করে রাখছে, যে পরে সিদ্ধান্ত পরে জানানো হবে। তার মানে যদি আপনারা যারা ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউ দিচ্ছেন, তাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো যদি লেকিংস থাকে, কাগজপত্রের সমস্যা থাকে, তাহলে কিন্তু বলে দিবে যে অমুক দিনের ভিতরে তোমরা এই কাগজটা জোগাড় করে, এটা শর্ট আছে। আর যদি কিছু না বলে যে অন পেন্ডিং, তার মানে যখন ভিসা, এই ইমিগ্রেন্ট ভিসা ব্যানটা লিফটটা মানে উঠে যাবে, তখন আপনাদের জন্য ভিসা ইস্যু করবে। আরেকটা কথা বলে রেখে, আমেরিকান এমবেসি কিন্তু এখন নতুন একটা সিস্টেম চালু করছে, 2 কর্মদিবসের ভিতরে ইমিগ্রেন্ট ভিসা আছে, ভিসার প্রসেসিং ডান করবে। তার মানে আগে এনবিসি, ওই সিস্টেম হলে এনবিসিতে জমা দিবেন, এনবিসিতে জমা দেওয়ার পরে সেটা এমবেসিতে আসবে। এমবেসিতে আসার পরে যদি তাদের যদি সন্তুষ্ট না হয়, তাহলে সেকেন্ড ডে
মানে আজকে ইন্টারভিউ একটা হয়েছে, তার কালকে আবার আরেকটা সেকেন্ড ডেট দেবে, যদি বাই চান্স আপনার কাগজে কোনো শর্ট থাকে, কোনো প্রবলেম থাকে, তার মানে 2 কর্মদিবসের ভিতরে ওরা একটা ডিসিশনে চলে যাবে, এই একটা জিনিস। আরেকটা করছে আমেরিকায় B1 B2 ভিসা নিয়ে আগে অনেক দিন ছিল, এমবেসি এটা ঘটা করে কিন্তু প্রচার করতেছে, শুধু এটা আমার কথা না, যারা এমবেসির ফেসবুক পেজও আপনারা চাইলে দেখে নিতে পারেন, যারা বলছে যে B1 B2 জন্য অ্যাপ্লাই করবে। আগে তো এমনও গেছে যে করোনার পরবর্তীকালে 1 বছর 1.5 বছর পরও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, মানে 2024 অ্যাপ্লাই করলে 2025 এলো অ্যাপয়েন্টমেন্ট ডেট। তাই সেইটার জন্য না হয়, তারপরেও একটু অন্য ব্যাকলগ আছে। তারপরে এখন নতুন একটা সিস্টেম চালু করছে যে $750 আপনার যা রেগুলার ভিসা ফি দেওয়ার পরে আরও এক্সট্রা $750 পে করলে আপনার 10 কর্মদিবসের ভিতরেই আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন, মানে ভিসা ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট। তার মানে এই $750 দেওয়া মানে যে আপনি ভিসা পাচ্ছেন তা না, মানে আপনার অপেক্ষার তালিকা সময়টা কমে চলে আসলো। আগে হয়তো লাগতো, বেশিক্ষণ লাগতো, হয়তো 2-3 মাস 3 মাস 4 মাস লাগতো, সেটা আপনি 10 কর্মদিবসের ভিতরেই আপনি পেয়ে যাবেন। ওইটা হয়তো যারা ভিসা অ্যাপ্লিকেশন, সবই তো অনলাইন সিস্টেম, ওই সিস্টেমে টাকা পে করার পরেই আপনি ওই $750 ফি করার পরেই আপনি একটা অপশন আসবে, কিংবা ডিএস ওই যে 160 ফিল আপ করার পরে কিন্তু এইটা আসবে, এই যে অ্যাপয়েন্টমেন্টের ডেট আসে, তখনই হয়তো ওইটা কিছু একটা করতে হবে। যাই হোক, এটা যেহেতু সিস্টেমে না ঢুকলে এটা বিস্তারিত বলা যায় না, আমি মূল সিস্টেমটার কথা বললাম, বাকি যারা করবেন তারা তো প্র্যাকটিক্যালি বুঝে নেবেন। এই গেল। আর হলো H1B ভিসায় যে আগে ছিল, ওই যে বলছিলাম যে 1 বছর আগে বলছিলাম যে ট্রাম্প প্রশাসন করছে যে যারা H1B ভিসায় আসবে তারা সব $1,00,000 করে ভিসা ফি দিতে হবে। ওরা বলতেছে যে আমেরিকার স্কলাররা H1B ভিসার জন্য চান্স পায় না। আসলে কিন্তু এটা হয়তো সরকারের ভুল ধারণা, কারণ H1B ভিসার লোভে সমস্ত পৃথিবীর স্কলার কিন্তু আমেরিকায় নিয়ে আসে। কারণ যারাই আছে, মনে করেন মেধা আছে বিভিন্ন, ইন্ডিয়া, পাকিস্তান, যে বাংলাদেশ থেকেও তো তেমন একটা হয় না, কিন্তু চীন, সমস্ত দেশের থেকে কিন্তু এই একটা লোভে করে সবাই আসে যে H1B ভিসায় আমেরিকা যাওয়ার পরে ওইখানে হয়তো কিছুদিন কাজ করার পরে হয়তো ওই জায়গায় পার্মানেন্ট রেসিডেন্সির একটা ব্যবস্থা হয়ে যাবে, এরকম একটা চিন্তাভাবনা করে নিয়ে আসে। যাই হোক, সেটা ট্রাম্প প্রশাসন কী জন্য কী চিন্তাভাবনা করছে, কারণ এটা দিয়ে মানে সমস্ত পৃথিবীর যত মেধা আছে, কারণ H1B ভিসা এত ইজি না ভাই, ইজ নট এ যোগ ভাই যে চাইলেই আপনি পাইতেছেন, এটা যোগ্যতা লাগে। সেই ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট, এই ধরনের লোকরা, সায়েন্টিস্ট, এরাই কিন্তু H1B ভিসায় আসে। বড় বড় প্রতিষ্ঠান কোম্পানি, যেমন অ্যামাজন, বিভিন্ন টেকনো কোম্পানিগুলি যারা আছে, টেক কোম্পানিগুলি এগুলো হায়ার করে নিয়ে আসে, এগুলো ছোটোখাটো কোম্পানি আনে না। যাই হোক, এটা হয়ে গেছে। এই জন্য আমি বলতেছি যে ভাই আমেরিকার ভিসার সিস্টেমটা যেটা হয়, আবার অনেকে বলে ভাই এটা বলছেন ভাই আজকে যে জিনিসটা বলছে, দেখেন H1B ভিসা নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও বলছিলাম যে $1,00,000 ফি জরিমানা করছে। আবার দেখেন আজকে 6 মাস হয় নাই, 6 মাস কিংবা 1 বছর হয় নাই, যে আজকে বলতে হইলো যে ভাই H1B ভিসা ফি লিফট আপ করে দিছে, সেই ব্যাক টু নর্মালে চলে গেছে, আগের মতোই হবে। তো এই জন্যই ভাই আমেরিকার যেই সব ভিডিও করি, ওগুলো আমি আবারও বলি, কাউকে প্যানিক করার জন্য ভিডিও করি না, আমি শুধু সচেতন করার জন্য ভিডিও করি যে ভাই সচেতন থাকেন। কারণ ওই যে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে কিন্তু আমি মনে করি যে অনেক লোক আছেন যারা অপেক্ষায় আছেন, বিভিন্ন সময় বিভিন্ন দেশে অপেক্ষায় আছেন, হয়তো তারা আমার ফলো করেন, তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা করা। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কারণ আমেরিকা একবার ঢুকার পরে কিন্তু আর কিন্তু পিছনে ব্যাক করতে পারতেছে না, বুঝছেন না, এমন একটা দেশ। তো এই জন্য দেশে আসার আগে আমিও চাই আমিও ইমিগ্রান্ট হয়ে এখানে আসছি, আমিও আজকে জীবনের মানে আল্লাহ আমার বহুত কিছু দিয়েছে। আমি 2টা দেশের শুকরিয়া আদায় করি, একটা আমার বাংলাদেশ, তারপরে সেকেন্ড হলো আমেরিকার আমি মন থেকে রেসপেক্ট করি এবং ভালোবাসি, কারণ এই আমেরিকা আমার অনেক কিছু দিয়েছে যেটা আমি বাংলাদেশে পাইনি। বাংলাদেশে অ্যাপ্রিসিয়েট করি, লাভ বাংলাদেশ, বিকজ আমি জন্ম করছি বাংলাদেশে, এই জন্য আমি বাংলাদেশ আমার জন্মভূমি। 2টা দেশের প্রতি আমার সমান ভালোবাসা আছে এবং শ্রদ্ধা আছে, শ্রদ্ধা ভক্তি সবই আছে। তা যাই হোক, এই জন্য বলছি। আর আবারও বলি ভাই, যদি কোনো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। আর আমি সবার বলি, আমি শুধু সচেতন করার জন্য ভিডিওটা করি, আপনার ডিসিশন, আপনার মূল্যবান ডিসিশন। কারণ আমি মনে করি আমার চেয়ে সবাই ভাই জ্ঞানী ভাই, আমি একমাত্র ক্ষুদ্র জ্ঞানী ভাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। আমি জানি যে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শিখতে হয়, আমি শিখার মধ্যে আছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে নক করে জানাবেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে, আমি শুধরানোর চেষ্টা করবো। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।